আজ প্রিয়তাকে নিয়ে বাড়িতে এসেছে। অপরিচিত জায়গা দেখে প্রিয়তার ভয় লাগছে। হসপিটাল থেকে পালাতে চেয়েছিল ও, কিন্তু বাইরে চান্দুলালের লোকজনকে দেখে ভয়ে আজের সাথে আসতে রাজি হয়েছে। এখানে এসে এতগুলো অপরিচিত মুখ দেখে প্রিয়তা ভড়কে গেল। তাসমিন আবারও পিহুর চেহারায় প্রিয়তাকে দেখে খেপে গেল। তাহমিনাকে দেখে আঙুল তুলে বলে, দেখেছিস আপু, বেহায়া মেয়েটা আবারও এসেছে। এই বের হ, বের হ বলছি। তাহমিনা প্রিয়তার দিকে তেড়ে আসলে আজ ওকে আড়াল করে সামনে দাঁড়ায়, হুঁশিয়ারি দিয়ে বলে, খবরদার খালামণি, একদম আমার স্ত্রীর সাথে বাজে ব্যবহার করবে না। তুই এখন আমার মুখে মুখে কথা বলছিস আজ? তুই তোর এত অধপতন হয়েছে? তাহমিনা ঠান্ডা গলায় বলে, ওকে বেরিয়ে যেতে বল আজ, আমি ওর মুখ দেখতে চাই না। পিয়ালির মেয়ের আমার বাড়িতে কোনো জায়গা নেই, কিন্তু আমার সন্তান তো এই বাড়িরই, সে কেন নিজের বাড়ি ছেড়ে চলে যাবে? ঝাড়া গলায় বলল আজ। ওর কথায় তাসমিন তাহমিনা দুজনেই চমকে ওঠে। তাসমিন অবিশ্বাস্য নিয়ে শুধায়, তোর সন্তান মানে? প্রিহু প্রেগন্যান্ট, আমার বাচ্চার মা হতে চলেছে ও। তাহমিনা বিভ্রান্ত চোখে তাকিয়ে আছে। তাসমিনের মাথা ঘুরছে। অবিশ্বাস করার মতো কোনো কারণ নেই। পিহু বারংবার এটা প্রমাণ করেছে ওর আর আজের সম্পর্ক আর 5টা সম্পর্কের মতো স্বাভাবিক। তাসমিনের আজের উপরে রাগ হচ্ছে। হাদাস ছেলেটা বউ বিয়ে মানি না বলে শেষে বাচ্চা নিয়ে নিল, তাও এত জলদি। প্রিয়তা বিষয় নিয়ে আজের মুখপানে তাকায়। কত সহজে আজ ওর বাচ্চাকে নিজের বলে পরিচয় করিয়ে দিচ্ছে, অথচ প্রিয়তা তো জানে এই বাচ্চা মায়ানের। এদিকে কিছু বলারও সাহস পাচ্ছে না। এতগুলো মানুষ তো চোখে ভুল দেখতে পারে না, সবাই প্রিয়তাকে পিহু ভাবছে। নিশ্চয়ই এর কোনো যুক্তিসঙ্গত কারণ রয়েছে, কিন্তু সেটা কি কারণ? আজ তাহমিনার কাছে গিয়ে ওনার হাত দুটো আলতো করে ধরে বলে, আম্মু, যা হয়েছে ভুলে যাও না। আমি বলবো না পিয়ালি আন্টিকে তুমি মাফ করে দাও, কিন্তু এটা নিশ্চয়ই বলবো, এসবে পিহু আর আমার নিষ্পাপ বাচ্চার তো কোনো দোষ নেই। ও তো নিরপরাধ। তোমাদের মান অভিমানের টানাপোড়েনে আমার বাচ্চাটা কেন শাস্তি পাবে বলো? তাহমিনার মুখে কথা নেই, কি বলবেন ভেবে পাচ্ছেন না। পিহুকে উনি ভালোবেসে ফেলেছেন, এটা সত্যি। আবার পিয়ালিকে চরম ঘৃণা করেন, এটাও সত্যি। সব কিছুর ঊর্ধ্বে যদি কিছু থেকে থাকে, তাহলে সেটা হলো পিহু গর্ভবতী। এটা ওকে নিয়ে ঘরে আয় আজ। তাহমিনা থমথমে গলায় আদেশ দিল। আজের মুখে হাসি ফুটে উঠল। ও জানতো পিহুর প্রেগন্যান্সির কথা শুনলে ওর মায়ের মন ঠিকই নরম হবে, হলো তাই। চলো। প্রিয়তার শরীরটা ভালো লাগছিল না, তাই আজের সাথে বিনা বাক্যে চলতে লাগলো। সিঁড়ির কাছে এসে আজ ওর হাতটা ধরল। চমকে উঠে হাত সরাতে চায় প্রিয়তা। আজ আশ্বস্ত করে বলে, এখন তোমাকে সাবধানে চলাফেরা করতে হবে। সুস্থ নও তুমি, আমি ধরছি, চলো। আজের কথায় মনকে সান্ত্বনা দিল প্রিয়তা। আর এমনিতেও আজের স্পর্শে ওর একটুও বাজে অনুভব হয়নি। প্রিয়তাকে নিয়ে আজ যখন সতর্কতার সাথে সিঁড়ি ভেঙে উপরে উঠছিল, প্রিয়তা মনে মনে ভাবে, নিশ্চিত ওই মেয়ে অনেক ভাগ্যবতী, নয়তো আজের মতো স্বামী সবাই পায় না। প্রিয়তাকে ও চেনে না, তবুও চেহারার মিলের জন্য কতটা কেয়ার করছে, আবার আফসোসও হয়। ইস, আজকের ওর জায়গায় পিহুর থাকার কথা ছিল। এত এত ভালোবাসা কেয়ার সব তো পিহুর পাও না। আবার মায়ানের কথা মনে হতেই খারাপ লাগে। ওকে ছাড়া মায়ান কি করছে কে জানে। প্রিয়তা এখান থেকে কি করে বের হবে, কি করবে? পিহুর ঘুম ভাঙল মায়ানের কণ্ঠে। পিটপিট করে তাকাতেই মুখের ওপর ঝুঁকে আসা মায়ানকে দেখে অতর্কিতে দিল এক লাথি। মায়ান আকস্মিক আক্রমণে দূরে ছিটকে পড়ে, ফ্লোরে পড়ে গিয়ে কোমরে ব্যথা পায়। পিহু বিছানায় বসে ওর দিকে তাকে রাগে ফুটছে। কি হচ্ছিল সব? আমি কোথায়? কি চাই তোর? উদ্দেশ্য কি? কোথাও ওই থালা আম্মা পাঠায়নি তো? মহিলাকে আমার একদম বিশ্বাস নেই। এদিকে মায়ান কোমরে টান দিয়ে টেনে টুনে নিজেকে কোনো মতে দাঁড় করায়। কোমর বেঁকিয়ে হেঁটে আসতে আসতে বলে, উই মা, দিলে তো কোমরটা ভেঙে। পাখির মতো শরীরে এত শক্তি এলো কোথার থেকে? আবার তুই তুকারি করছো? হায় আল্লাহ, আমার বউকে মনে হয় ভূতে ধরেছে। শাট আপ। কিসের বউ? কার বউ? কতবার বলবো পিহু? মায়ান থেমে গেল, মনে করার চেষ্টা করলো ডাক্তার কি বলেছিল।
পিহু যা বলবে সেটাই শুনতে হবে, জোর করে কোনো কিছু মনে করানো যাবে না। মায়ান সব কিছু মনে করে নিজেকে ধাতস্থ করল। হে হে করে হেসে বলে, ঠিক আছে পিহু পাখি বলেই ডাকবো। তুই চাইলে আকিকা দিয়ে পার্মানেন্টলি তোমার নাম পিহু পাখি রেখে দেই। পিহুর এখন অসহ্য লাগছে, মাথার ক্ষত এখনো সারেনি। ও মাথা চেপে বসে রইল। মায়ান উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, মাথা ব্যথা করছে পাখি? পিহু দাঁত কিটমিট করে বলে, না, গলা ব্যথা করছে। টিপে দেবে নাকি? মায়ান ফট করে বলে ওঠে, তুমি যা বলবে। তৎক্ষণাৎ পিহুর লাল লাল চোখ দেখে ফিসলে হেসে বলে, রেস্ট নাও, আমি পরে আসব। মায়ান চলে যেতেই পিহু হাঁপ ছাড়ল। এদিক ওদিক তাকিয়ে রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। প্রিয়তা আজ রুমে টানানো বড় ছবিটার দিকে তাকিয়ে হা হয়ে গেছে। বিস্ময়ে চোখ কপালে উঠে গেছে। দেয়ালে আজ পিহুর বিয়ের ছবিটা টানানো আছে। সারপ্রাইজ হিসেবে আজই ছবিটা বাঁধাই করিয়েছিল। লোকজন এসে টানিয়েও দিয়ে গেছে। প্রিয়তাকে অবাক হয়ে ছবিটা দেখতে দেখে আয়াস মুচকি হেসে বলে, তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আব্বুকে অনেক বলে ছবিটা সংগ্রহ করি। আমাদের বিয়ে তো স্বাভাবিক ছিল না, তোমাকে বধূ বেশে দেখাও হয়নি আমার। আমি তো তোমার নরম রূপে নয়, বরং তেজটাই দেখেছি। সে যাই হোক, জানি তোমার অনেক কিছুই মনে নেই, হয়তো আমাদের বিয়েটাও ভুলে গেছো। আফসোস নিয়ে বলল আজ, আচ্ছা তুমি আরাম করো, আমি খাবার নিয়ে আসছি, এখন আর নিচে যেতে হবে না। আজ চলে যেতে যেতে লাগলে প্রিয়তা প্রশ্ন করে, এটাই কি পিহু? প্রিয়তা এক দৃষ্টিতে ছবিটাকে দেখছে। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে অবাক হয়। হুবাহু এক। দুটো মানুষের চেহারা এতটা মিল কিভাবে থাকতে পারে? এজন্যই কি সবাই ওকে পিহু ভাবছে? ও এখানে থাকলে পিহু কোথায়? প্রিয়তার মাথা ঘুরাচ্ছে, কোনো প্রশ্নেরই উত্তর নেই। সব যেন ধোঁয়াশা আচ্ছন্ন হয়ে আছে। পিহু আলমারি ওয়ার্ড্রোব ধরতে গেলে ঘরের প্রতিটি কোণা তন্ন তন্ন করে খোঁজে। একটা নীল ডায়েরি ব্যতীত তেমন কিছুই পেল না। মনে মনে স্থির করে মায়ান বাড়ি থেকে বের হলেই পুরো বাড়িটা খুঁজে দেখবে, কিছু তো নিশ্চয়ই আছে, যার জন্য মায়ান এভাবে ওর পেছনে পড়ে আছে। মায়ান বাইরে এসে মফিজকে কল করে, হ্যাঁ ভাই কন, পেলি? কাজী তো গায়েব হইয়া গেছে ভাই। কাজীর নামে পাজি আর কেউ নাই? আছে একজন, কিন্তু মুখ খুলতেছে না। কাজী কোথায় আছে? মুখের মধ্যে বন্দুকের নল ঢুকিয়ে তারপর প্রশ্ন কর, তাহলেই তো হয়। জি ভাই। আচ্ছা শোন, কাজ হলে জলদি চলে আসিস। বউটার ব্যবহারে নিজেকে এতিম এতিম মনে হচ্ছে, কিন্তু ভাই বাপ মা না থাকলে তার এতিম কয়, বউয়ের জন্য কে এতিম হয়? আমি হই। তোর কোনো সমস্যা শালা? কোনো সমস্যা নেই, জীবনে বউ ইম্পর্টেন্ট। বউ ছাড়া কোনো গতি নাই, যার বউ নাই তার এই দুনিয়াতে কেউ নাই। এবার রাখ। মায়ান ফোন পকেটে ভরে রান্নাঘরের দিকে এগোয়। এবার কিছু রান্না করা জরুরি। এই অবস্থায় পিহুর বাইরের খাবার খাওয়া উচিত হবে না। মায়ান যতটুকু পারল রান্না করলো, ভাত, ডিম, পোঁচ আর সবজি, ব্যাস। এদিকে পিহু নীল ডায়েরিতে ডুবে আছে। প্রিয়তার ডায়েরি ছিল এটা। প্রিয়তার ছোটবেলার অনেক স্মৃতি ডায়েরির পাতায় লেখা আছে। মাঝখানটা এসে একটা ছবি পেল। প্রিয়তার ছোটবেলার ছবি, নাদুস নুদুস। ছবিটা দেখে পিহু আনমনে হেসে উঠল, শব্দ করে ছবিতে চুমু খেলো। হাউ কিউট। থ্যাংক ইউ পাখি। আমি জীবনও ভাবিনি তুমি আমার রান্না খাওয়ার আগে এত এত প্রশংসা করবে। মায়ানের কণ্ঠে পিহু সতর্ক চোখে তাকায়। ডায়েরিটা পাশে রেখে দিয়ে ওর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে কাঠ কাঠ গলায় বলে, আমি তোমাকে কিছু বলিনি। সে যাই হোক, ঔষধ খাওয়ার সময় এখন। খাবার খেয়ে ওষুধ খেয়ে নাও। রান্না কে করলো? অবশ্যই তোমার জামাই। ভাব নিয়ে কলার টেনে বলল মায়ান। পিহু মুখ পানসে করল। তা দেখে মায়ান হতাশ হয়ে বলে, এ আমার সাথে কি হয়ে গেল? আমার আলাভোলা বউটা এমন করলার মতো দিতে হইল কেমনে? হেই, আমি মোটেও করলা নই। না না, তুমি তো আমার লাড্ডু, কলকাতার রসগোল্লা। এবার খেয়ে নাও পাখি, জলদি সুস্থ হতে হবে তো। কিছু মেশাওনি তো? সন্দিহান গলায় বলল পিহু। মান জোর গলায় বলে, একদম না, তুমি চাইলে আমি আগে খেয়ে দেখতে পারি। ট্রাই দিস। মানের মুখটা চুপসে গেল। ও তো ভেবেছিল পিহু ওর কথা কানেই নেবে না, কিন্তু হলো তো উল্টো। সে যাই হোক, ও খাবার থেকে অল্প একটু খেয়ে মুহূর্তে ওয়াক করে করে ফেলে দিল। ডিম ভাজি না লবণ ফ্যাক্টরি? ছি।
খাবার অর্ডার দাও, এসব খাইয়ে আমাকে মারতে চাইছো নাকি? তুমি তো বাইরে খাবার পছন্দ করো না, রাইট? কিঞ্চিত অবাক হয়ে জিজ্ঞেস করলো মায়ান। পিহু বুকে হাত গুজে বলে, আই লাভ ফাস্টফুড। মায়ানকে খাবার আনতে পাঠিয়ে দিয়ে পিহু গুটি গুটি পায়ে নিচে নেমে আসে। বাড়িটা বেশ বড়সড়। ড্রয়িং রুম আর কিচেনটা আগে দেখে নিল। মায়ানের হাতের রান্নার ধাঁচ দেখে বুঝেছে জলদি ওকে হাতাখুন্তি নিয়ে রান্নাঘরে পার হতে হবে। যতদিন না পাখির রহস্য উদ্ঘাটন হচ্ছে ততদিন ওকে এখানেই থাকতে হবে। একটু পরে মায়ান ফিরে এলো। ওকে এভাবে ঘুরে বেড়াতে দেখে হৈ হৈ করে বলে, আরে আরে, এভাবে একা একা বের হয়েছ কেন? মাথা ঘুরে পড়ে গেলে তখন তো যতটুকু স্মৃতি আছে সেটাও বিদায় নেবে। বসো বসো। মায়ান পিহুকে ধরতে চায়, ও হাত বাড়িয়ে আটকে দেয়। নাক সিটকে বলে, খাবার সার্ভ করো, ক্ষুধা লেগেছে আমার। মায়ান চোখ মুখ কুঁচকে টেবিলে গিয়ে খাবার পরিবেশন করে। মনে মনে বিড়বিড় করে বলে, কোথায় বউ আমাকে রেঁধে বেড়ে খাওয়াবে তা না, আমাকেই বউকে মুখে তুলে খাইয়ে দিতে হচ্ছে। ভাগ্য আমার 14 গোষ্ঠীর কেউ নাই, নয়তো মান সম্মান আর থাকতো না। কি বিড়বিড় করছো? কই কিছু না তো। যাক, এই সুযোগে তুমি আমাকে কিছু সম্বোধন করছো, আমার এতেই চলবে। পিহু খাবার প্লেট নিয়ে খেতে খেতে বলে, সবাইকে আপনি বলার অভ্যাস নেই আমার। খাবার পছন্দ হয়েছে? চলবে। খুশি হলো মায়ান। পিহুর দিকে তাকিয়ে খাওয়া দেখতে লাগলো। পিহু খেতে খেতে ওর দিকে তাকায়, ভুরু নাচিয়ে কি জিজ্ঞেস করতেই মায়ান বলে, তোমাকে অন্যরকম লাগছে, মনে হচ্ছে নতুন তুমি, একদম আলাদা। পিহু বিড়বিড়ে বলে, আলাদা তো লাগবেই, পুরো আমিটাই যে অন্য কেউ। মফিজের কল। মায়ান আসি বলে পিহুকে রেখে কল রিসিভ করে যায়। হ্যাঁ বল, পেয়েছিস? জি ভাই, সেন্ড করেছি, দেখালন। ওকে। মান মফিজের দেয়া ভিডিওটা দেখে নিল। এটাই তো এতক্ষণ ধরে খুঁজছিল ও। ফোনটা হাতে নিয়ে পিহুর কাছে যায়, কনফিডেন্স নিয়ে বলে, এবার যেটা দেখাবো সেটা দেখলে নিশ্চয়ই তোমার সব কিছু মনে পড়ে যাবে। কিছু মনে থাকার হলে তবে তো মনে পড়বে। আমি কতবার বলবো আমি কোনো পাখি নই। মান ওর সামনে ভিডিও অন করে। ওদের বিয়ের ভিডিও এটা। কাজী অফিসের সিসিটিভি ফুটেজ থেকে সংগ্রহ করেছে মফিজ। পিহু অবিশ্বাস্য চোখে দেখলো একবার। প্রিয়তার চেহারা আর ওর চেহারা হুবাহু এক। এটা তুমি আমাদের বিয়ের সময়ের ভিডিও দেখো। পিহু সন্দিহান গলায় প্রশ্ন করে, এআই দিয়ে তৈরি নয় তো? মায়ানের মাথা চাপড়াতে ইচ্ছে করছে, ওর বউ এত চালাক হলো কবে থেকে? পিহু আবারও বলে ওঠে, জোর করে বিয়ে, তাও এমন অনৈতিকভাবে? গুন্ডা নাকি তুমি? মান চট করে বলে, এই তো তোমার মনে পড়েছে। ইয়েস, আমি একটা গুন্ডা। আমাদের প্রথম দেখা, তোমার আমাকে বাঁচানো, চান্দুলালের বিরুদ্ধে যাওয়া, অতঃপর তোমাকে আমার বিয়ে করা, মনে পড়েছে এবার? পিহু এবার ভাব নিয়ে বলে, তুমি জানো আমার জামাই কি করে? বিডির টপ বিজনেসম্যানদের মধ্যে একজন আমার শ্বশুর আব্বা। আমার আব্বা আমার জন্য যাকে পছন্দ করেছে সেও বিদেশে থাকে। অল্প বয়সে বহু টাকা আর নাম কামিয়েছে। এরা সবাই আমার জন্য পাগল। আর তুমি কোথাকার কোন গুন্ডা? হ্যাঁ, মাথাটা একেবারেই গেছে তাই না? তোমার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার, তাই তোমাকে ঢপ দিয়ে লাভ নেই। 6 মাস সংসার করেছি আমরা। পিহু বিরক্ত হয়, এই লোকটাকে কিছুতে বোঝাতে পারছে না ও প্রিয়তা নয়। আমার ফোন কোথায়? আমার ফোন দাও, আমি এখনই প্রমাণ করে দিচ্ছি আমি পিহু, প্রিয়তা নই। ফোন নেই, নষ্ট হয়ে গেছে। তাহলে তোমারটা দাও। মান নাকচ করে বলে, দেয়া যাবে না, ডক্টর বারণ করেছে। ফোন ব্যবহার করেই তো মাথাটা গেছে। এ জীবনে তোমার হাতে আর ফোন দেব না। আজ তো একটা ইডিয়েট তুমি, ভিলেন একটা। পিহু। আজের কণ্ঠে প্রিয়তা ফিরে তাকায়। কিছু বলবেন? পোশাক পাল্টে নাও, অনেক রাত হয়ে গেছে, ঘুমাবে না? আমার তো পোশাক নেই, ইতস্তত করে বলল প্রিয়তা। আজ আলমারি থেকে পিহুর পোশাকগুলো ঘেটে দেখালো। সবই রেডিমেড শাড়ি। বড় বড় শ্বাস ফেলল আজ। মেয়েটা সবসময় শাড়ি পরে বাড়িময় ঘুরে বেড়াতো। কতটা চঞ্চল ছিল আর এখন কেমন শান্ত হয়ে গেছে। এতগুলো পোশাকের মধ্য থেকে একটা গোলাপি চুড়িদার বের করে প্রিয়তার হাতে ধরিয়ে দেয়। এখন থেকে এগুলোই পরবে, শাড়ি পরা লাগবে না। যদিও তোমার শাড়ি বেশি, আমি কাল গিয়ে কিছু ঢিলা পোশাক কিনে এনে নিয়ে আসবনি। প্রিয়তা চট করে বলে ওঠে, এত কিছু কেন করছেন? আজের মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। আজ হাসার চেষ্টা করে বলে, মানুষ থাকতে মূল্য দিতে পারে না, আমার হয়েছে সেই দশা। আগে তুমি চঞ্চল ছিলে,
তখন আমি বিরক্ত হতাম। সবসময় ভাবতাম কিভাবে তোমাকে বাড়ি থেকে তাড়ানো যায়। আর এখন যখন তুমি শান্ত হয়ে গেলে আমার মানতে কষ্ট হচ্ছে। আগের পিহুকে ফিরে পেতে ইচ্ছে করছে। আবারও তোমার মুখ থেকে পরাণের স্বামী ডাকটা শোনার জন্য মন বেকুল হয়ে আছে। প্রিয়তা শুনল সবটা। পিহুর প্রতি আজের ভালোবাসা মাপার চেষ্টা করলো বোধহয়। কিন্তু ভালোবাসা কি পরিমাপ করা যায়? আচ্ছা, তুমি চেঞ্জ করে নাও, আমি একটা কল করে আসছি। প্রিয়তা মাথা নেড়ে ওয়াশরুমে চলে যায়। পিহু সবেমাত্র বিছানায় গা এলিয়ে শুয়েছিল। কোথা থেকে মায়ান এসে হুড়মুড় করে বিছানায় উঠে এসে ওকে জড়িয়ে ধরতেই পিহু লাফিয়ে ওঠে। তিরিক্ষি গলায় বলে, এসব কী ধরনের অসভ্যতা? আমার বিছানায় কি করো তুমি, লুচ্চা বেটা? এখন কি নিজের বউয়ের কাছে আসলো লুচ্চে উপাধি নিতে হবে? এ কী দিন এলো আমার? ওরে মফিজ, তুই কোথায়? শাট আপ, দূরে সরো। দূরে কোথায় যাব? অন্য রুমে যাও। বাড়ি থেকে রুমের অভাব পড়েছে? মায়ান গো ধরে বলে, বউকে রেখে আমি কোথাও যাব না। একটা কানের নিচে দিলে সব ন্যাকামো ছুটে যাবে। মেয়ে তুমি, এত ন্যাকামি আসে কোথার থেকে? মান হায় হায় করে বলে, কি সাংঘাতিক, শেষে কিনা বউয়ের হাতে মায়ের খেতে হবে। এখন রুমের বাইরে না গেলে মায়ের কাকে বলে, কয় প্রকার ও কি কি এখনই টের পাইয়ে দেব। বের হ বলছি। ডক্টর বলেছে পিহুকে যেন কোনো বিষয়ে জোর করা না হয়। তাই মায়ান দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আস্তে আস্তে উঠে রুমের বাইরে চলে যায়। যাওয়ার সময় ফিরে ফিরে তাকায় পিহুর দিকে। কেমন অসহায় চোখে তাকাচ্ছিল ও। পিহু চোখ রাঙিয়ে ইশারায় চলে যেতে বলে। মায়ান দরজা পেরোতেই ধারাম করে দরজা লাগিয়ে দেয়। প্রিয়তা বিছানার দিকে তাকিয়েই ইতি উসি চাইল। সব না হয় মেনে নিল, কিন্তু ঘুমানোর সময় কি করবে? এমনিতেই তো ও পিহু নয় বলে বলে মুখে ফেনা তুলে ফেলেছে, অথচ একজনও বিশ্বাস করেনি। সেখানে কি করে আজকে বলবে আলাদা ঘুমাতে? কি ভাবছো? না মানে আমি আপনার সাথে বেড শেয়ার করতে পারবো না। না মানে দেখুন, আমার কিছু মনে নেই, তাই এই বিষয়ে আমাকে জোর করবেন না প্লিজ। আজ দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, তুমি বিছানায় ঘুমাও, আমি সোফায় ঘুমাচ্ছি। আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? আজ বিদ্রুপের হাসি দিল। হয়তো নিজেকে নিয়েই বিদ্রুপ করলো ও। তুমি প্রেগনেন্ট পিহু, তোমার মনে হয় এই অবস্থায় আমি তোমার উপর জোর করব? এখন পর্যন্ত আমাকে তোমার সাথে জোর করতে দেখেছো? ও, তোমার তো কিছুই মনে নেই। আমি তোমাকে বিশ্বাস করানোর জন্য বাইরে যেতে পারবো না। এতে খালামণি আম্মু ভুল ভাববে। এমনিতেই আমাদের সম্পর্কগুলো এলোমেলো হয়ে পড়েছে। এগুলোকে আমাদেরকে গুছিয়ে নিতে হবে। তার জন্য তোমার সুস্থ হওয়াটা জরুরি। আপাতত তোমার কাজ বেবির খেয়াল রাখা, বাকিটা আমি সব সামলে নেব। যাও ঘুমাও গিয়ে। প্রিয়তার খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই। ও চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ে। আজ লাইট অফ করতে গেলে প্রিয়তা চমকে ওঠে। রিল্যাক্স, বন্ধ করছি না। আজ লাইট অন করেই সোফায় এসে শুয়ে পড়ে। ভাগ্যের সোফাটা বড় ছিল, নয়তো আজের ফ্লোরে ঘুমাতে হতো। প্রিয়তা উল্টো ফিরে শুয়ে পড়ে, পেটের উপর হাত রেখে নিঃশব্দে কেঁদে ওঠে। ঠোঁট নাড়িয়ে বলে, আপনি কোথায় মায়ান? আপনি জানেন আপনার বাচ্চা আমার পেটে। আমি কিভাবে আপনাকে খুঁজে পাবো? প্লিজ আমাদের এখান থেকে নিয়ে যান, প্লিজ। আজ নিজেও কি করবে ভেবে পায় না। কি করলে পিহুর সবকিছু মনে পড়বে, আবার আগের মতো হয়ে যাবে। ও সেই চিন্তায় মশগুল। সাথে চিন্তা আরও বাড়লো, এখন পিহু একা না। এই অবস্থায় তাসমিনকেও একদম বিশ্বাস করতে পারবে না। পিহুকে গতবার যে তাসমিনে বিষ দিয়েছিল সেটা আজ জেনে গেছে। জেনে শুনে নিজের স্ত্রী সন্তানের ক্ষতিও কিছুতেই হতে দেবে না, একদম না। এদিকে পিহুর চোখেও ঘুম নেই। বাবা মায়ের কথা মনে পড়ছে। আই এম সরি আম্মু, তোমাকে দেয়া কথা রাখতে পারলাম না। আন্টিকে আর তোমাকে মিলিয়ে দিতে পারলাম না আমি। একটু ভেবে আবার বলে, ও আচ্ছা, ওই বাড়ির সবাই কি আমাকে ভুলে গেছে আর আজ ও খুঁজবে আমায়? কেন খুঁজবে? আমি কে? বরং আমি না থাকলে ওই সবচেয়ে বেশি খুশি হবে। ধুর, আমি কেন ওকে নিয়ে ভাবছি? কে হয় ও? আমার কেউ না। আমাকে এখন এই মায়ানের পাখির কাহিনীটা খোলাসা করতে হবে। জলদি এখান থেকে বের হতে হবে। পিহুর ভাবনার মাঝে কাউকে হেরে গলায় গান গাইতে শুনতে পেল। জানলার কাছে গিয়ে দাঁড়াতেই দেখে মায়ান গাছের উপরে বসে পা ঝুলিয়ে দিয়ে গান গাইছে। নাইরে 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 আমার বাঁচার উপায় নাই, বউ ছাড়া আমি বড় অসহায়। একটু পরে থেমে আবার গিয়ে ওঠে, ও বউ তুই অপরাধী রে, আমার মতো জামাই রে তুই ভুললি কেমনে? পিহু কপাল চাপড়ায়, ভিড় করে বলে, পাগল একটা।
তৎক্ষণাৎ চমকে ওঠে, তাকাতেই দেখে মায়ান এবার চিৎকার করে গেয়ে ওঠে, তুই ভালো না রে পিহু, তুই ভালো না, আমার সাথে করলি তুই ছলনা রে পিহু, তুই ভালো না রে পিহু। পিহু চিল্লিয়ে ডাকে, ওই ভিলেন, মুখ বন্ধ হ্যাঁ, নয়তো এখান থেকে জুতো ছুঁড়ে মারবো। মায়ান ভেজা বেড়ালের মতো মিউমিউ করে বলে, ঘুমাওনি? তোমার গান শুনলে ঘুম নয়, চোরও পালাবে। হে হে হে, বলতে চাইছো আমি সুন্দর গান করি তাই না? পাগলের সুখ মনে মনে, অপমান। টানটানা, সারপ্রাইজ। সবেমাত্র পিহু নিচে নেমেছিল, মায়ানের অদ্ভুত আচরণে বিরক্ত হলো ও। মান চরম বিরক্ত নিয়ে রাজিয়াকে পিহুর সামনে উপস্থিত করে। মনে আশা ছিল পিহু নিশ্চয়ই ওর মাকে চিনতে পারবে। কি শুরু করেছো তুমি? আর উনিকে? মায়ানের মুখটা ফোটা বেলুনের মতো চুপসে গেল। রাজি আদুরে হাত বাড়িয়ে পিহুর গালে স্পর্শ করে। প্রিয় মা, কেমন আছিস? শুনলাম তুই নাকি অসুস্থ। আন্টি, আমি প্রিয় নই, আপনারা ভুল ভাবছেন। মায়ের তৎক্ষণাৎ ছটফটে গলায় জবাব দেয়, দেখেছেন, এই জন্য আপনাকে নিয়ে এসেছি। তাও তো চিনতে পারছে না, মাথাটা পুড়াই গেছে। পিহুর পুরনো স্মৃতি মনে করানোর জন্য রাজিয়া অপেক্ষার উত্তম কিছু মাথায় আসেনি মায়ানের। তাই তো সকাল হতে রাজির কাছে চলে গেছে, সব বুঝিয়ে তারপর ওনাকে নিয়ে এসেছে। রাজিয়া আবারও ডেকে বলে, কি হয়েছে মা, তুই আমাকে ভুলে গেলি? তোর মাকে? পিহুর অস্বস্তি হতে লাগলো, সাথে খারাপও লাগছে। যতই হোক মা তো। পিহু কি বলবে ভেবে পেল না। রাজিয়ার সঙ্গে করে প্রিয়তার ছোটবেলার কিছু ছবি নিয়ে এসেছিল। একে একে পিহুকে বসিয়ে সেসব ছবি দেখায়। ছবিগুলো দেখে পিহুর মাথায় বাজ পড়ে। পিহুর ছোটবেলার ছবির সঙ্গে এই ছবিগুলো হুবাহু ম্যাচ করে যাচ্ছে। পিহু এবার চরম অবাক হচ্ছে। কিছু মনে পড়ল না। রাজিয়া হতাশ হয়। পিহু জিজ্ঞেস করে, প্রিয়তা মানে আমি কোন হসপিটালে হয়েছিলাম বলতে পারবেন? রাজি এবার ভয় পেয়ে গেল। ওনাকে ঘাবড়ে যেতে দেখে পিহুর সন্দেহ হলো। আবারও জিজ্ঞেস করে, বলুন। রাজি আমতা আমতা করে বলে, তুই তো বাড়িতেই হয়েছিলি। সত্যি? হ্যাঁ হ্যাঁ। পিহু আর কথা বাড়ালো না। রাজিয়াকে নিয়ে ওর মনে সন্দেহ দানা বেঁধেছে। রাজি আর থাকলো না। পিহুর মুখোমুখি থাকতে ওনার ভয় ভয় লাগছে। তাই মায়ানকে বলে সোজা বাড়ি চলে আসে। মান ওনাকে এগিয়ে দিয়ে দিতে যায়, পিহুই বলেছে, তাই মায়ান না করেনি। এই সুযোগে পিহু পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে। ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ে। মায়ান কিছুক্ষণের মধ্যেই ফিরল হাত ভর্তি লিচু। এখন গরমের সময় আম, কাঁঠাল, লিচুর মৌসুম। লিচুগুলো রাখতে রাখতে মায়ান বলে, তোমার মাকে জিজ্ঞেস করলাম তোমার প্রিয় ফল কি? বলল লিচু, তাই নিয়ে আসলাম, টেস্ট করো। পিহুর নাক সিটকে বলে, লিচু আমার ভালো লাগে না, আম নিয়ে আসলেই পারতে। মায়ানের মনটা খারাপ হয়ে গেল। যাই করেছে হিতে বিপরীত হচ্ছে। শোনো, বলো। আমার একটা ফোন লাগবে আজকেই। বললাম তো ফোন ব্যবহার করা যাবে না। ফোন কিনে দিলে রান্না আমি করব, নিশ্চয়ই প্রিয়তা রান্না করতো। এবার তুমি ভেবে দেখো। মায়ানের চোখ খুশিতে চকচক করছে, উৎফুল্ল গলায় বলে, তার মানে তোমার সব একটু একটু মনে পড়ছে। মনে তো হচ্ছে, তাই ফোনটা পেলে আর একটু মনে পড়তো। এখনই আনিয়ে দিচ্ছি, ওয়েট। পিহু হাফসাল্য, মিথ্যে বলা ছাড়া উপায় ছিল না, ফোনটা ইমার্জেন্সি দরকার। পিহু ওঠো, সকাল হয়ে গেছে। অপরিচিত জায়গা হওয়ায় ঠিকমতো ঘুম হয়নি প্রিয়তার, তাই উঠতে দেরি হয়ে গেছে। আজের গলা পেয়ে ও ধরফরে উঠতে লাগলে আজ ওকে ধরে, সাবধান করে বলে, কি করছো, ধীরে ওঠো, লেগে যাবে কোথাও। সরি, অফিস আছে আমার, নিচে চলো, নাস্তা করে নেবে। আপনি চলে গেলে আমি একা হয়ে যাব, আমার ভয় করবে। আজ মুচকি হেসে বলে, ভয় পেও না, তুমি তো সাহসী মেয়ে, পুরো পরিবারকে নাকে দড়ি দিয়ে ঘোরানো মেয়েটা ভয় পাচ্ছে। আচ্ছা চলো, আমি তো আছি। প্রিয়তা ফ্রেশ হয়ে এলে আজের সাথে ড্রয়িং রুমে আসে। তাসমিন আগে থেকে নাস্তার টেবিলে বসেছিল। তাহমিন এইমাত্র এসেছে, মিনু খাবার পরিবেশন করছে। তাসমিন প্রিয়তাকে দেখে নাক সিটকাল। আজ ওকে নিয়ে গিয়ে সাবধানে বসিয়ে দিল। তাসমিন ফোড়ন কেটে বলে, এখনই এত আদিক্ষেতা করার কি আছে? সবে তো বাচ্চা পেটে এসেছে, আগে বড় হোক। ওনার কথায় ভয়ানক কিছুর ইঙ্গিত ছিল। প্রিয়তা ভয় পেল কিছুটা। আজ ওকে খাবার বেড়ে দিতে দিতে বলে, আমার বাচ্চা বড় হবে, এই পৃথিবীতেও আসবে, আর তোমার কোলে সরে হিসু করবে, তুমি শুধু দোয়া করো খালামণি। তাসমিন আড়ালে ভেংসি কাটল। দিন দিন আজও যেন ওনার কাছে অসহ্যকর হয়ে উঠছে। আজ প্রিয়তাকে আনারস দিতে লাগলে তাহমিনা আতঙ্কিত গলায় বলে, ওকে আনারস দিস না, এই অবস্থায় খাওয়া ঠিক হবে না, ইহা ডাক্তারি কথা নয়, বয়োজ্যেষ্ঠদের কথা।
আজ প্লেট থেকে আনারস তুলে নিল, আর কোনো ফল খাওয়া মানা কিনা বুঝতে না পেরে অসহায় চোখে মায়ের দিকে তাকালো। তাহমিনা এবার ওর হাত থেকে প্লেট নিয়ে প্রিয়তাকে বেছে বেছে খাবার আর ফল তুলে দেয়। আমি এত কিছু জানি না আম্মু, প্লিজ তুমি ওর খাবারের দিকটা দেখো, বাচ্চার জন্য হলেও রাগটাকে সাইডে রেখো আম্মু, আমি ওকে একা রেখে যেতে ভরসা পাচ্ছি না। শেষের কথাটা আজ তাসমিনের দিকে তাকিয়ে বলে। তাসমিনের শুকনো কাশি উঠে গেল। আজ কি তবে কিছু আন্দাজ করেছে? দোলা আপু, একটা কাজ ছিল। আপনি তো পপুলার হসপিটালে কর্মরত আছেন, তাই না? হ্যাঁ, কেন, কিছু প্রয়োজন? কারো কিছু হয়েছে নাকি? না আপু, আসলে আমার একটা হেল্প লাগতো। বলো না, তুমি হোস্টেল লাইফে যেভাবে আমাকে হেল্প করেছো, তোমার কোনো উপকারে আসলে আমার ভীষণ ভালো লাগবে। আমার কিছু ইনফরমেশন চাই। কিসের ইনফরমেশন? 5ই আগস্ট 2001 খ্রিস্টাব্দে পপুলারে পিয়ালি নামে একজন পেশেন্ট ভর্তি হয়েছিল। উনি প্রেগনেন্ট ছিল। আমি জানতে চাই ওই দিন ওনার কয়টা বাচ্চা হয়েছিল। তুমি তো আমাকে বিপদে ফেলে দিলে পিহু। এত পুরনো ইনফরমেশন পাওয়া যে একটু কঠিন, আর আমি তো সবেমাত্র জয়েন করেছি। সিনিয়র ডক্টরেরা জানলে সমস্যা হয়ে যাবে। প্লিজ আপু, আমার জন্য এতটুকু করুন, আমার জানাটা খুব জরুরি। ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি দেখছি ব্যাপারটা। ঠিক আছে আপু, রাখছি এখন। কল কেটেই পিহু চিন্তায় পড়ে যায়। পিয়ালির কাছে শুনেছে ও ডেলিভারির সময় পিয়ালি দুটো বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিল। প্রথম বাচ্চার কান্না শোনার পর বেশ কিছুটা সময়ের পরে পরবর্তী বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান। কিন্তু জ্ঞান ফেরার পর ডক্টরেরা জানায় উনি একটি মাত্র সন্তান জন্ম দিয়েছেন। অথচ প্রেগনেন্ট অবস্থায় গুরুজনেরা পিয়ালিকে দেখে বলতো ওর যমজ বাচ্চা হবে। প্রিয়তার সাথে পিহুর চেহারার এত মিল দেখে হুট করে ওর মায়ের কথা মনে পড়ে গেল। পিয়ালিও ওনার বড় মেয়ের নাম রেখেছিলেন প্রিয়তা রহমান প্রিয়, কিন্তু দুটোর জায়গায় একটা বাচ্চা দেখে কষ্ট পান উনি। বারবার সবাইকে বোঝাতে চেয়েছেন ওনার দুটো বাচ্চা হয়েছে, কেউ শোনেনি ওনার কথা। একটা সময়ের পর তৌসিফও পিয়ালিকে এটা বোঝায় ওনার ধারণা ভুল, পিহুই ওনাদের একমাত্র সন্তান। প্রিয়তা চুপচাপ রুমে শুয়েছিল। আজ অকারণে বাইরে বের হতে নিষেধ করেছে। হঠাৎ করেই বিনা নক করে তাসমিন ওর রুমে আসে। শব্দ হয়, প্রিয়তা চমকে ওঠে। তাসমিন প্রিয়তাকে দেখে টিপ্পনি কেটে বলে, কত বড় বেহায়া তুই, একদম তোর মায়ের মতো, লজ্জা করে না? তাড়িয়ে দেওয়ার পরে আবার চলে এসেছিস তপেটে বাচ্চা নিয়ে। আচ্ছা, ফাঁসিয়েছিস আজকে, তাই না? এটাই তো তোদের মা মেয়ের প্ল্যান ছিল। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। নাটক করছিস আমার সাথে? তুই তো এত ভোলা ছিলি না, আগে ছিলি শেয়ানা, এখন শোয়া শেয়ানা হয়েছিস, তাই তো? প্রিয়তা তাসমিনের কথায় বিরক্ত হচ্ছে, কিছুই বুঝতে পারছে না, তবে এতটুকু নিশ্চিত এই মহিলা পিহুকে একদম পছন্দ করতো না, আর হয়তো ওনার জন্যই পিহুকে বাড়িছাড়া করতে হয়েছে। আর কি কি পরিকল্পনা আছে তোর? আমাকে বাড়ি থেকে তাড়াতে চাস? তেমন কোনো কারণ আছে বুঝি না, মানে আপনি এত নিশ্চিত হয়ে বলছেন তাই জিজ্ঞেস করলাম আর কি। তাসমিন চোরের মতো এদিক ওদিক তাকালো। মনের মধ্যে ভয় থাকলে মানুষ ছোটখাটো কথাতেও ভীতু হয়ে যায়। তুই এখানে কি করছিস? তাসমিন চকিত হয়ে তাকাতেই তাহমিনাকে দেখতে পায়। হাসার চেষ্টা করে বলে, পিহুকে দেখতে আসলাম। প্রিয়তা ফট করে বলে, একদম না, উনি আমাকে বলছিলেন আমি নাকি বাচ্চাটা। চুপ কর, কিছু না আপু, এমনি বাচ্চার কথা জিজ্ঞেস করছিলাম। প্রিয়তাকে ঘামিয়ে দিয়ে কথা ঘোরালেন তাসমিন। তাহমিনা ছোট করে শ্বাস ফেলে বলেন, তোর কাজে যা, আজ পছন্দ করে না, তুই ওর রুমে আসিস। তাসমিন মুখ গোমরা করে ঘর থেকে বেরিয়ে যায়। তাহমিনা ফলের প্লেট টেবিলের উপরে রেখে বলে, খেয়ে নিও। উনি চলে যেতে লাগলে প্রিয়তা ডেকে ওঠে, আমার এসব খেতে ইচ্ছে করছে না। তাহমিনা সরু চোখে তাকে জিজ্ঞেস করেন, কি খেতে ইচ্ছে করছে? আচার, রিনিয়ে বিনিয়ে বলল প্রিয়তা। এগুলো শেষ করো, আচার পরে পাবে। প্রিয়তা খুশি হয়ে বলে, তেঁতুলের আচার তৈরি করতে পারেন আপনি? টক টক ঝাল ঝাল, অনেক মজা হয়। কেন জানি না ইদানিং টক খেতে খুব ইচ্ছে করছে। এরকম সময় এসব স্বাভাবিক, আপনি তো অভিজ্ঞ। আমি কিছুই জানি না বাচ্চা কিভাবে মানুষ করতে হয়, আমি একা একা ওকে মানুষ করতেই পারবো না বলে মন খারাপ করলো প্রিয়তা। তাহমিনা জোর করে বলে, একা কেন মানুষ করবে? আমার বাড়ির বংশধর রাজার হালে বড় হবে। তুমি আর তোমার মা অপরাধী,
আমাদের বাড়ির সন্তান তো কোনো অপরাধ করেনি। কি অপরাধ করেছি আমি? খেয়ে নাও, আমি আসছি। তাহমিনা জবাব না দিয়েই চলে গেল। প্রিয়তা মুখ বেজার করে ফিসফিস করে বলে, শোন, তোর তো দাদি নেই। এই আন্টিটাকে আমার অনেক ভালো লেগেছে। কত সুন্দর তোর আর আমার যত্ন নিচ্ছে। আমরা যখন আমাদের বাড়িতে ফিরবো, তুই হলে এ বাড়িতে তোর বাবার সাথে বেড়াতে আসবো। এই যে রাগী আন্টিটাকে দেখেছিস, তার রাগ তোকেই ভাঙাতে হবে, বুঝেছিস? কোনো উত্তর এলো না, কিন্তু প্রিয়তা মনে মনে শান্তি পেল।